কুয়াশা, কুয়াশা। চার্চ রোড রাস্তাটা লন্ডন শহরের উপকণ্ঠে। শহরের ভিড় নেই এখানে, বেশ সুন্দর খোলামেলা জায়গা। আমরা তখন থাকতাম ওই রাস্তায়, বেশ আনন্দেই ছিলাম। কিন্তু তবু রাস্তাটা আমাদের ছাড়তে হলো। দুঃখের সঙ্গেই ছাড়লাম ওই সুন্দর রাস্তাটা, ছাড়তে হলো সামনের ওই বিশ্রী বাড়িটার জন্য। আমরা যখন এ পাড়ায় এলাম তখনও বাড়িটা ছিল না, ওখানে জায়গাটা ফাঁকাই পড়েছিল। আমাদের বাড়িখানা চার্চ রোডের একেবারে শেষ মাথায়। আমরা আসবার অনেকদিন পর উল্টো দিকের বিরাট চৌকোনো জায়গায় একটা বাড়ি উঠল। বাড়ির গড়নে কোনো শিল্প সুষমা কিছুই নেই। বাড়িখানা দর্শকের চোখ দুটিকে পীড়িত করে। এক কথায় বাড়িখানা অত্যন্ত কুদর্শন। এত টাকা খরচ করে এমন বিশ্রী বাড়ি কে তৈরি করল? তারপর মিস স্পেন্সার নামে এক ভদ্রমহিলা সে বাড়িতে থাকতে এলেন। তার সঙ্গে এলো কয়েকজন ঝি চাকর। ভদ্রমহিলার সঙ্গে কোনো আপনজন ছিল না। নতুন প্রতিবেশীকে লক্ষ্য করবার অনেক সুযোগ ছিল আমার। সুযোগটাকে কাজেও লাগালাম, অনেক কিছু জানলামও তার সম্বন্ধে। রোজ সকালে ভদ্রমহিলা বাড়ির পাশের একটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতেন। প্রায় 1 ঘন্টা ধরে তিনি চার্চ রোডের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। তার চেহারা লম্বা, দোহারা, চেহারা একটা আভিজাত্যের ছাপ রয়েছে। তার পোশাক পরিচ্ছদও বেশ রুচিপূর্ণ। হাঁটা চলার মধ্যেও ফুটে উঠত আভিজাত্য। রাস্তার পাশে গাছের ছায়ায় যখন তিনি চলতেন তখন আমার দেখতে বেশ ভালো লাগতো। নামটুকু ছাড়া ভদ্রমহিলার আর কোনো পরিচয় জানতাম না। তবে তিনি যে অভিজাত পরিবারের সন্তান সে বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। ভদ্রমহিলার গাড়িখানাও বেশ দামি, কাজেই তার যে অর্থের অভাব নেই তা বেশ বোঝা যেত। রোজ বিকেলে তিনি গাড়ি করে বেড়াতে বেরোতেন, কিন্তু সকালে পায়ে হেঁটে চলবার সময় কিংবা বিকেলে গাড়ি করে বেরোবার সময় তিনি একাই থাকতেন। তার জীবনটা ছিল নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গ জীবন দেখে আমার সমবেদনা হতো। তার কি কোনো আপনজন নেই? এমন সময় কোনো একদিন ঘটল সেই ঘটনা, যেটা না ঘটলে হয়তো আমার মনোবাসনা এত তাড়াতাড়ি পূর্ণ হতো না। আমাদের পোষা কুকুর কার্লোকে সঙ্গে নিয়ে চার্চ রোডে বেড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ দূরে মিস স্পেন্সারকে দেখলাম। ভদ্রমহিলা এদিকেই আসছেন। কার্লো এতক্ষণ মহা খুশিতে আমার চারপাশে ছোটাছুটি করছিল। ওর গলা থেকে বেরিয়ে আসছিল আনন্দের ডাক। হঠাৎ কুকুরটার কি যেন হলো, ও দাঁত বের করে হিংস্রভাবে ছুটে গেল মিস স্পেন্সারের দিকে। কার্লো ভদ্রমহিলাকে এমন ভাবে ধাক্কা মারল যে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। আমিও ছুটে গেলাম ওর দিকে। আমার কুকুরটার আচরণের জন্য বারবার ক্ষমা চাইলাম ভদ্রমহিলার কাছে। আমার দিকে তাকিয়ে কোমল গলায় তিনি বললেন, ঠিক আছে, আপনি এত অপ্রস্তুত হচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি, আর তাছাড়া আমি নিজেও কুকুর ভালোবাসি। কার্লো বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে। আমার পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল কুকুরটা। মিস স্পেন্সার ওকে আদর করবার জন্য হাত বাড়াতেই চাপা গর্জন করে পিছিয়ে গেল কুকুরটা। বেশ বোঝা গেল ও রেগে গিয়েছে। ওর এরকম আচরণের কারণ বুঝতে পারলাম না। আপনার কুকুরটি দেখছি আমাকে মোটেই পছন্দ করতে পারছে না, বিষণ্ণ গলায় মিস স্পেন্সার বললেন। ওর এরকম আচরণের অর্থ আমিও বুঝে উঠতে পারছি না। আমরা পরস্পরের প্রতিবেশী। আপনার সঙ্গে ওর এমন আচরণ করা উচিত নয়। প্রতিবেশী? আপনার বাড়ির উল্টো দিকের বাড়িখানায় আমি থাকি, তাই নাকি? এরপর নিজের পরিচয় দিলাম। বললাম 2-1 দিনের মধ্যেই তার বাড়িতে আমি যেতাম।
খুশির হাসিতে ভরে গেল ভদ্রমহিলার মুখ। বললেন, বেশ তো, খুবই আনন্দের কথা। আচ্ছা, কালকেই আসুন না কেন? বেশ। ভদ্রমহিলাকে কথা দিয়ে তখনকার মতো বিদায় নিলাম। গেলাম মিসেস স্পেন্সারের বাড়িতে। ওকে আমার খুব পছন্দ হলো, ভদ্রমহিলারও আমাকে ভালো লাগলো। এরপর প্রায় তার বাড়ি যেতাম। ভদ্রমহিলা বিদুষী, সুরুচি সম্পন্না, সঙ্গী হিসেবেও তিনি চমৎকার। তার মধ্যে একটা প্রচন্ড আকর্ষণী শক্তি রয়েছে। সোজা কথায় ভদ্রমহিলার প্রতি আমার মনোভাবকে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। তবে যারা মিস স্পেন্সারের কাছাকাছি আসতেন তাদেরকে প্রভাবিত করার ক্ষমতা মিসেস স্পেন্সারের ছিল, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ভদ্রমহিলার বয়স 40-এর কম, কিন্তু ভদ্রমহিলা সমাজে মিশতে চাইতেন না, বরং এড়িয়েই যেতেন সমাজকে। একমাত্র আমার সঙ্গেই তার কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিল। আমি অনেকবার মিসেস স্পেন্সারের বাড়িতে গিয়েছি, কিন্তু উনি আমাদের বাড়িতে খুব একটা আসেননি। আর যদি বা কখনো আমাদের বাড়িতে আসতেন তাহলে নিজের বাড়ির মতো কখনো স্বস্তি বোধ করতেন না। হয়তো কার্লোর অদ্ভুত অস্বাভাবিক আচরণে উনি এমন করতেন। ওকে দেখলে কুকুরটা যে কেন ওরকম করতো তা আমি বুঝতে পারতাম না। উনি আমাদের ঘরে এলেই কার্লো গুটি সুটি মেরে সোফার তলায় ঢুকে পড়ত। মিস স্পেন্সারের বাড়িতে প্রায় যেতাম। তিনি কেবল আমাকে আকৃষ্টই করতেন না, তার সম্পর্কে আমার মনে জেগে উঠেছিল এক অদম্য কৌতূহল। ভদ্রমহিলার চারপাশে যেন একটা রহস্যের আবরণ ছিল। রহস্যটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আলাপ করবার সময় তিনি কখনো বাবা, মা, ভাই, বোন, প্রেমিক বা বন্ধু বান্ধবের প্রসঙ্গ উত্থাপন করতেন না। সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, রাজনীতি এবং আরো অনেক টুকিটাকি ব্যাপার নিয়ে তিনি আলোচনা করতেন। কিন্তু নিজের অতীত জীবন সম্পর্কে তিনি ছিলেন একেবারেই চুপ। একবার আমি তাকে তার বাবা, মা, পরিবার সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আমার প্রশ্ন শুনে মিসেস স্পেন্সারের মুখে নিষেধের যে ভাব ফুটে উঠেছিল তা দেখে আমি আর তাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করিনি। তার টাকার কোনো অভাব ছিল না। পোশাক পরিচ্ছদ এবং আচরণ দেখে মনে হতো তার প্রচুর টাকা। তার ঝি চাকরেরাও বেশ খানদানি। তার রাঁধুনি আর খাস ঝি ছিল ইংরেজ। খানসামা লুই ছিল ফরাসি। মিসেস স্পেন্সার যখন গাড়ি করে বেড়াতেন তখন লুই তার সঙ্গে যেত। মাঝে মাঝে লুই আমার কাছে আসতো মিসেস স্পেন্সারের চিঠি নিয়ে। চিঠিতে তার সঙ্গে বেড়াতে যাবার আমন্ত্রণ থাকত। ফাঁকা হাওয়ায় বেড়াবার লোভে আমি খুশি মনেই সে আমন্ত্রণ গ্রহণ করতাম। একবার এক সপ্তাহে বিশেষ কারণবশত দুবার আমাকে মিসেস স্পেন্সারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হলো। তিনি হয়তো আমাকে অভদ্র ভাবছেন, কথা চিন্তা করে আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। আমার সম্বন্ধে তার মনে যদি কোনো বিরূপ মনোভাব সৃষ্টি হয়ে থাকে তারও অবসান হবে। গিয়ে দেখলাম ভদ্রমহিলা যেন খুবই বিচলিত। একটা চাপা উত্তেজনায় তিনি যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। কেন তার সাথে দুদিন বেড়াতে যেতে পারেনি তাকে বুঝিয়ে বলতে গেলাম, কিন্তু আমার ব্যাখ্যায় তিনি কান না দিয়ে বললেন, জানেন, আমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন। বলুন দেখি কে এসেছিলেন, অনুমান করুন। আমি বললাম, সম্ভবত গির্জার যাজক মিস্টার মার্শাল। ঠিক বলেছেন। যাজক মশাই বলেছিলেন যে তার গির্জার এলাকায় পড়ে এমন সব বাড়ির লোকজনের সঙ্গেই তিনি দেখা করতে যান, কিন্তু কিন্তু মনে হয় আমার সঙ্গে আর তিনি দেখা করতে আসবেন না। কেন? একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করলাম। কারণ আমি পরিষ্কার ভাবেই আমার মনের কথা বলেছি। এটা বলতেও ভুলিনি যে ধর্মের ব্যাপারে আমার নিজস্ব একটা মতামত রয়েছে। তাছাড়া আমি কোনোদিন গির্জায়ও যাইনি। যাজক মশাই কি বললেন? আমার বেশ মজাই লাগছিল। মনে পড়ছিল যাজক মশাইয়ের আতঙ্ক ভরা মুখখানা। উনি খুব একটা কিছু বললেন না, তবে মনে হলো অনেক কথাই ভাবলেন।
ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা পুরুষ মানুষের পক্ষেই বিরাট অপরাধ, আর মেয়েদের এই অপরাধের তো কোনো মার্জনা হতে পারে না। কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আপনি ধর্মায়তনের প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে নন। একটু অবাক হয়েই বললাম, কারণ আমার স্পষ্ট মনে পড়ছে যে একাধিকবার আমি মিসেস স্পেন্সারকে আমাদের এলাকার গির্জায় যেতে দেখেছি। কিন্তু তিনি যদি তা অস্বীকার করেন তবে আমার আর কি বলবার থাকবে। আর এসব ব্যক্তিগত ব্যাপারে আমি কেনই বা বলতে যাব। এরপর যেদিন মিসেস স্পেন্সারের বাড়িতে গেলাম, দেখলাম তিনি বাইবেল পড়ছেন। প্রিয় ইজি চেয়ারখানে গা ঢেলে দিয়েছেন তিনি, তার কোলে খোলা বাইবেল। আমাকে স্বাগত জানালেন মিসেস স্পেন্সার। আমি তার পাশের চেয়ারখানায় বসলাম। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি নিশ্চয়ই বাইবেলের কেইন আর অ্যাবেলের কাহিনী পড়েছেন। এমন ভাবে তিনি প্রশ্নটা করলেন যেন তিনি সদ্য প্রকাশিত কোনো উপন্যাস নিয়ে আলোচনা করতে চাইছেন। আদিম মানব মানবী আদম আর ইভের পুত্র কেইন তার ভাই অ্যাবেলকে হত্যা করে। বাইবেলের এই ঘটনা তো সবারই জানা। হ্যাঁ, নিশ্চয়ই পড়েছি। তার প্রশ্নের উত্তরে বললাম, আপনি কি পৃথিবীর প্রথম খুনির মুখে যে কলঙ্কের চিহ্ন ফুটে উঠেছিল তা ভেবেছেন? মাঝে মাঝে ভেবেছি, আমি উত্তর দিলাম। এ বিষয়ে আপনার মত কি? নির্লিপ্ত স্বরে প্রশ্ন করলেও মিসেস স্পেন্সারের কালো চোখের দৃষ্টিতে কেমন যেন এক অতলান্ত গভীরতা। আমাদের জ্ঞান এতই সীমিত যে এ ব্যাপারে অনুমান ছাড়া কিছুই করা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছেন, অনুমানের ফলে আসতে পারে কৌতূহল। হ্যাঁ, ব্যাপারটা খুবই কৌতূহলজনক। একটু থেমে মিসেস স্পেন্সার বললেন, যেমন ধরুন ওই কলঙ্ক চিহ্ন, তা কি সবসময়ই থাকতো, নাকি বিশেষ বিশেষ পরিবেশে অথবা অবস্থায় চিহ্নগুলি ফুটে উঠত? বলতে পারবো না, এ সম্পর্কে আমি কোনোদিন ভাবিনি। সত্যি কথা বলতে কি, এ ধরনের চিন্তা ভাবনা আমার কাছে একেবারেই নতুন। কলঙ্ক চিহ্ন সবসময় থাকুক কি না থাকুক, কেইনের তাতে কি? মিসেস স্পেন্সারের কণ্ঠে শোনা গেল বিষণ্ণ সুর। কেইন নিজে তো জানতো কি প্রচন্ড অন্যায় সে করেছে। কৃতকর্মের জন্য অনুতাপে ভরে গিয়েছিল তার মন। পাপের ক্ষমার জন্য সে আকুল ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। উফ, কি দুর্ভাগ্য, কি শাস্তি! দারুণ মানসিক যন্ত্রণায় হাত কচলাতে লাগলেন মিস স্পেন্সার। কিন্তু কেইন মহাপাপ করেছিল। সে তার আপন ভাইকে হত্যা করেছিল। যে মহাপাপ সে করেছিল সেজন্য ওরকম শাস্তি ছিল তার প্রাপ্য। ঈশ্বর তাকে ঠিক শাস্তি দিয়েছেন। কেইনের উপর আমার কোনো সহানুভূতি নেই। ওরকম কথা বলবেন না, যন্ত্রণা কাতর কণ্ঠে মিস স্পেন্সার বললেন। ওর কথাগুলো আর্তনাদের মতো শোনালো। তার চোখের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরটা শিউরে উঠল। আমার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। কি দেখলাম তার চোখে জানি না, আমি গুছিয়েও বলতে পারবো না। মিসেস স্পেন্সার দেখলেন আমার ভাবান্তর। মুহূর্তের মধ্যে আবারও ফিরে এলো তার আগেকার শান্ত ভাব। একটা মুখোশ যেন খুলে পড়েছিল ক্ষণিকের জন্য। ওই দিনের মতো বিদায় নিলাম তার বাড়ি থেকে। কয়েকদিন পরে তার কাছ থেকে চিঠি নিয়ে খানসামা লুই আমার কাছে এলো। মিসেস স্পেন্সার জানতে চেয়েছেন সেদিন আমি তার সঙ্গে গাড়ি করে বেড়াতে যেতে পারবো কিনা। লুইয়ের মারফত জানালাম বেড়াতে যেতে আমার কোনো অসুবিধা নেই। তৈরি হয়েছিলাম, গাড়িটা আসতেই বেরিয়ে পড়লাম। ঘন্টা দুই ঘুরলাম আমরা, তারপর ফিরবার পালা। বড় রাস্তা ধরে আমরা ফিরছিলাম। বাড়ি এখনো বেশ দূরে। একটা টুপির দোকানের সামনে এসে পড়েছি আমরা। এ দোকানে নানা ধরনের মেয়েদের টুপি পাওয়া যায়। দোকানটার পাশে একটা ফটো তোলবার স্টুডিও। মিস স্পেন্সার গাড়ি থামাবার নির্দেশ দিলেন। গাড়িটা থামলো টুপির দোকানের সামনে। ভাবলাম ভদ্রমহিলা হয়তো টুপি কিনবেন। এখানে নয়, স্টুডিওর সামনে চলো, ফটো তুলব। অস্বাভাবিক দৃঢ় কণ্ঠে মিসেস স্পেন্সার বললেন। গাড়ি থামলো স্টুডিওর সামনে। খানসামা লুই নামলো দরজা খুলবার জন্য, কিন্তু
দরজা না খুলে হাতলে হাত রেখে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে অবাক হলাম। ম্যাডাম, লুই বলল, আর ওই একটা শব্দের মধ্যেই যেন ঝরে পড়ল একরাশ মিনতি। তার চোখে মুখে ফুটে উঠল নিষেধের রেখা। মিস স্পেন্সারের চোখ দুটি যেন বিদ্যুতের মতো ঝলসে উঠল। তিনি হুকুম দিলেন, দরজা খোলো। সেই শীতল অথচ দৃঢ় কণ্ঠের আদেশ অমান্য করা অসম্ভব। গাড়ি থেকে নেমে পড়লাম। শুনতে পেলাম লুইয়ের দীর্ঘ নিঃশ্বাস। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। মনে হলো সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু সে কথা বলবার সাহস ওর নেই। স্মিথের স্টুডিওর সামনে গাড়ি থেমেছে। আমাদের এই শহরতলিতে ভালো ফটোগ্রাফার হিসেবে স্মিথের খুব নামডাক। আমাদের ঝুঁকতে দেখে কাউন্টার থেকে একটি অল্প বয়সী মেয়ে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, ছবি তুলবেন? হ্যাঁ, মিস স্পেন্সার বললেন। আপনাদের কি আসবার কথা ছিল? হ্যাঁ, 2টোর সময় আসবার কথা ছিল। মিস স্পেন্সার তার নাম বললেন। আসুন, আপনারা ভেতরে আসুন। মেয়েটি আমাদের নিয়ে গেল ভিতরের একখানা ঘরে, ছবি তুলবার জায়গায়। একটু পরেই স্মিথ বেরিয়ে এলো ডাক চেম্বার থেকে। স্মিথ আমার পূর্ব পরিচিত, তাই তার সাথে কথা বলছিলাম। আমার কথা শেষ হতে না হতেই মিস স্পেন্সার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। তার দিকে তাকিয়ে ফটোগ্রাফার স্মিথ চমকে উঠলেন। হ্যাঁ, চমকাবারই কথা। ভদ্র মহিলার মুখে অদ্ভুত পরিবর্তন। মাত্র 10 মিনিট আগে আমি কি এই মহিলার সাথে গল্প করছিলাম? তার চোখ দুটো বসে গিয়েছে, মুখখানায় যেন এক বিন্দু রক্ত নেই। তার সুন্দর গোল মুখখানা কেমন যেন লম্বাটে হয়ে গিয়েছে। তার মুখে ফুটে উঠেছে অসহনীয় যন্ত্রণার ছাপ। ভদ্রমহিলা অমানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তাড়াতাড়ি একটু জল আনুন কেউ। জলের প্রয়োজন নেই, তিনি অদ্ভুত গলায় বললেন। তারপর বসেই স্মিথকে ইঙ্গিত করলেন ছবি তুলবার জন্য। স্মিথ তাড়াতাড়ি কালো পর্দা ঘেরা কোনায় গিয়ে ঢুকল। পরে আমার মনে হয়েছিল যে স্মিথ তার বসার ভঙ্গি ঠিক করে দেয়নি, এমনকি এই বিষয়ে কোনো কথাও বলেনি। এমন ছবি তুলে কি হবে, কি দরকার? মিস স্পেন্সারের পাশে বসে তাকে বললাম, আপনি অসুস্থ, এখন আপনার শরীরের অবস্থা ফটো তুলবার মতো নয়। আপনার আসল চেহারা ছবিতে উঠবে না, দেখে মনে হবে মৃত মানুষের ছবি। তার গলা ছিঁড়ে বেরিয়ে এলো এক অসহনীয় দুঃসহ যন্ত্রণা। পৃথিবীর সমস্ত আর্তনাদ যেন ধরা পড়ল ওই তীব্র তীক্ষ্ণ আর্তনাদের মধ্যে। তার ডান হাতখানা চেপে ধরল চেয়ারের হাতল। মিস স্পেন্সারের কপালে ফুটে উঠল বড় বড় ঘামের ফোঁটা। একটা প্রচন্ড ভয় যেন আচ্ছন্ন করে ফেলতে চাইছে তাকে। আসুন, চলে আসুন আপনি। ভদ্র মহিলাকে চেয়ার থেকে টেনে তুলবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম। মিস স্পেন্সার বাধা দিলেন। ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে তিনি বললেন, আমি জানব, আমাকে জানতেই হবে। আপনি আমার কাছে থাকুন, কাছে থাকুন আমার, আমাকে একটু সাহায্য করুন। মিস স্পেন্সারের পাশে বসলাম। নিজের মুখ ঢেকে ফেললাম 2 হাত দিয়ে। ভদ্রমহিলার মুখের দিকে তাকাবার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল একটা বিয়োগান্তক নাটকে আমি যেন কোনো ভূমিকায় অবতীর্ণ হয়েছি। কিসের জন্য ভয় তা না জানায় আমার ভয় যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। হঠাৎ স্মিথের কণ্ঠস্বরে চমকে উঠলাম। স্মিথ বলছে, খুবই দুঃখিত ম্যাডাম, আপনার ফটো তোলা আমার পক্ষে অসম্ভব। একটাও কথা বললেন না মিস স্পেন্সার। চেয়ার থেকে উঠে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে নিদারুণ হতাশার ছাপ। ভদ্রমহিলাকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। বাড়ি ফিরে আমি সব ব্যাপারগুলো ভাবতে লাগলাম। আমার পরিবারের অন্য সবার সাথেও আলাপ করলাম।
আমি সবার সাথে আলাপ করছি, এমন সময় পরিচারিকা এসে বলল, ফটোগ্রাফার মিস্টার স্মিথ এসেছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, ওকে এখানেই নিয়ে এসো। আমার ভাই বলল, এই যে মিস্টার স্মিথ, আপনার স্টুডিওতে আজকে নাকি কি সব রহস্যময় অদ্ভুত ব্যাপার ঘটেছে। হোপ তো একেবারেই ঘাবড়ে গিয়েছিল। তাতে অবাক হবেন না, কারণ আমি নিজেও ঘাবড়ে গিয়েছি। আর মিস্টার হোপের সঙ্গে যে মহিলা আজ আমার স্টুডিওতে এসেছিলেন, তার সম্বন্ধে কিছুই জানি না আমি। ভদ্রমহিলা যদি মিস্টার হোপের বান্ধবী হন, তবে একটা কথা বলতে আমি বাধ্য হব। ভদ্রমহিলা ঠিক স্বাভাবিক নন। কোনো একটা অবিশ্বাস্য অদ্ভুত ব্যাপার জড়িয়ে আছে ওর জীবনের সাথে। হয়তো ব্যাপারটা অলৌকিক। আপনার এরকম ধারণার কারণ? ভদ্রমহিলার ছবি তোলা সম্ভব নয়, শুধু এ কারণেই আপনার এমন ধারণা হলো? অবজ্ঞার সুরেই আমি জানতে চাইলাম। না, শুধু আজকের ব্যাপারে নয়, মিসেস স্পেন্সারকে আমি আগেও দেখেছি। 5 বছর আগে আমি এক বিখ্যাত কোম্পানির ফটোগ্রাফার ছিলাম। উনি ফটো তুলবার জন্য সেখানে গিয়েছিলেন। অনেক চেষ্টা করেও আমি তার ফটো তুলতে পারিনি। ভদ্রমহিলার ছবি তোলা যে অসম্ভব, সে কথা আমি ওকে জানিয়েও দিয়েছিলাম। অসম্ভব কেন? আমার ভাই প্রশ্ন করলেন। কারণ প্রত্যেকটা নেগেটিভ অসংখ্য দাগে ভরা। ভদ্রমহিলা জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, কাজেই তার মুখটা আমি প্রথমে দেখতে পাইনি। কিন্তু উনি যখন ঘুরে আমার দিকে তাকালেন, তখন দেখলাম একখানা শঙ্কা বিহ্বল মুখ। দেখেই চিনতে পারলাম। আমি ফটো তুলবার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা করলাম। কেন? কি হলো? আমি প্রশ্ন করলাম। ফল সেই একই রকম। তবুও আপনাদের দেখানোর জন্য আমি 2 কপি নেগেটিভ প্রিন্ট করেছি। ফল কি হয়েছে দেখুন। মিস্টার হোপ, আপনি আগে দেখুন। ব্যাগের ভেতর থেকে 2খানা ছবি বের করে সে আমার দিকে এগিয়ে দিল। ফটো দেখে আমার মুখের চেহারা মুহূর্তের মধ্যে বদলে গেল। প্রচন্ড কৌতূহল আর উৎকণ্ঠায় আমি যেন ফেটে পড়ছিলাম। হায়, এ কি দৃশ্য দেখলাম আমি! দারুণ আতঙ্কে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো থর থর করে। সমস্ত ছবি দাগে ভরে গিয়েছিল। প্রতিটি দাগে একটি করে মুখের ছাপ। কোনো ভুল নেই, পরিষ্কার মুখের ছাপ। আর সে মুখের ছাপ মৃত মানুষের। দারুণ আতঙ্কে শিউরে উঠলাম। আমার চারপাশ দুলে উঠল। আমার চারপাশে শুধুই অন্ধকার। চারপাশ থেকে অন্ধকারের মহাসমুদ্র যেন আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। আর কিছুই মনে নেই আমার।